প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব অধ্যায়ের হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে। আজ আমরা উক্ত অধ্যায়ে পাঠ্য বই বহির্ভূত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতা লিখে নিবে, যাতে পরবর্তীতে আয়ত্ত করতে পারো। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমি বোর্ডে আগে একটি প্রশ্ন লিখে রেখেছি, তারপর আমি প্রশ্নটা আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, জনাব সুলতান 2019 সালের 1 মে নগদ 5 লক্ষ টাকা ও 80,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। মে 5 বাকিতে পণ্য ক্রয় 80,000 টাকা। মে 10 সাথী ব্রাদার্সের নিকট প্রতি কেজি 45 টাকা দরে 2000 কেজি চাল বিক্রয়। কারবারি বাট্টা 5%, চালান 5। মে 20 বিগ্রহণ 50,000 টাকা। মে 30 বিনিয়োগের সুদ প্রাপ্তি 2000 টাকা। ক নম্বরে জনাব সুলতানের প্রারম্ভিক মূলধন কত? খ নম্বর মে 10 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। গ নম্বর মে 1, 5, 20 ও 30 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসেবে শ্রেণীবিন্যাস দেখো। এই প্রশ্নটা নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। ক নম্বরে বলা হয়েছে জনাব সুলতানের প্রারম্ভিক মূলধন কত? তাহলে আমরা লিখি এখানে ক নম্বর, জনাব সুলতানের প্রারম্ভিক মূলধন সব করি। বিবরণ টাকা। প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আবার খেয়াল কর, প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আর প্রারম্ভিক মানে বছরের শুরুতে, প্রারম্ভিক মানে বছরের শুরুতে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবা 1 তারিখে 1 মে নগদ আছে 5 লক্ষ টাকা ও 80,000 টাকা আসবাবপত্র। এখানে কোনো দায় নেই। দায় হলো ঋণ বা পাওনা দায়, আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম। এখানে ঋণ বা পাওনা দায় নেই, তাহলে এখানে বিয়োগ দেওয়ার কিছুই নেই। তাহলে আমরা 1 তারিখে আমাদের যা আছে তা শুধু যোগ করে দেব, তখনই আমাদের প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। যেমন 1 তারিখে আছে নগদ 5 লক্ষ টাকা ও 80,000 টাকা আসবাবপত্র। তাহলে উনি কি নিয়ে ব্যবসা শুরু করেছে? নগদ নিছে 5 লক্ষ টাকা ও 80,000 টাকা আসবাবপত্র নিয়েছে। এই দুটো ফিগার যোগ করলেই প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। আবার 1 তারিখে যা নিয়ে ব্যবসা শুরু করবে সবই যোগ করলে প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। ঋণ থাকলে বা পাওনা দায় থাকলে যোগ হবে না। ঋণ থাকলে নগদের সাথে যোগ করে আবার বিয়োগ করা যায়, আর পাওনা দায় থাকলে মোট টাকা থেকে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে নেই, তাহলে আমরা শুধু নগদ এবং আসবাবপত্র লিখে যোগ করব, উত্তর হয়ে যাবে। নগদ নিয়েছে 5 লক্ষ টাকা, আসবাবপত্র নিয়েছে 80,000 টাকা। এবার যোগ করলে হলো 5 লক্ষ 80,000 টাকা। শিক্ষার্থীরা, তোমরা আরেকটা বিষয় খেয়াল করবে, সেটা শূন্য বলো শূন্যর পাশ থেকে লিখতে হবে। সামনের ঘর খালি থাকবে, ডান পাশ থেকে লিখে আস্তে আস্তে বাম পাশে আসতে হবে। তাহলে আমার উত্তর দাঁড়ালো 5 লক্ষ 80,000 টাকা। এবার আমি উত্তর লিখে দেব 5 লক্ষ 80,000 টাকা।
আরেকটা বিষয় পূর্ববর্তী ক্লাসে বলা হয়েছে হাজার লক্ষ কোটির ঘরে অবশ্যই কমা দিতে হবে, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা খ নাম্বার শিখব। খ নাম্বারে বলা আছে মে 10 তারিখে লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। চালান কেন তৈরি করা হয়? চালান হলো লেনদেনের প্রামাণ্য দলিল। দাঁড়ে ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয়। আমি আবার বলতেছি, লেনদেনের প্রামাণ্য দলিল হলো চালান। দাঁড়ে ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয়। চালান কে তৈরি করবে? বিক্রেতা প্রতিষ্ঠান। আবার চালান কে তৈরি করবে? বিক্রেতা প্রতিষ্ঠান। দাঁড়ে বা বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয়। তাহলে এখানে বিক্রেতা প্রতিষ্ঠানকে জনাব সুলতান, কারণ সুলতানের থেকে সাথী ব্রাদার্স মাল ক্রয় করেছে। তাহলে সবার উপরে খাতার ঠিক মাঝখানে লিখতে হবে জনাব সুলতান। পরে লিখতে হবে চালান। চালান লিখে চারদিকে দাগ দিলে একটু সুন্দর হবে। ঠিক বাম পাশে লিখতে হবে, ডান পাশে লিখতে হবে তারিখ। কত তারিখ দ্বারা তৈরি করতে বলছে? মে 10 মে 2019। তারিখের এই পাশে বাম পাশে চলে আসবে চালান নং। চালান নং আছে কত? 05 পরে নিচে আসবে ক্রেতার নাম। কে ক্রয় করেছে? সাথী ব্রাদার্স। সাথী ব্রাদার্স ক্রয় করেছে। পরে নিচে আসবে ঠিকানা। যেহেতু এখানে ঠিকানা নেই সেজন্য আমরা লিখব না। আবার খেয়াল করো, সবার উপরে পাতার ঠিক মাঝখানে লিখতে হবে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। পরে নিচে লিখতে হবে চালান। পরে ডান পাশে লিখতে হবে তারিখ। ডান তারিখের সোজা বাম পাশে চলে আসবে চালান নং। চালান নংয়ের নিচে আসবে ক্রেতার নাম, পরে ঠিকানা। এবার আমরা একটা ছক করব। এটা 5 ভাগে বিভক্ত হবে। প্রথম আসবে ক্রমিক, পরে এই পাশ থেকে যদি আসি আমরা এক স্কেল সমতুল্যতে টাকা, পরিমাণ, পরে দর। বিবরণের ঘরটা যাতে বড় হয়। এখানে আসবে কি? ক্রমিক। এখানে আসবে বিবরণ, দর, এখানে আসবে পরিমাণ, এখানে আসবে টাকা। আবার খেয়াল করো, চালানের ঘরটা কয় ভাগে বিভক্ত থাকবে? 5 ভাগে। ক্রমিক, বিবরণ অথবা মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। ক্রমিক 1। বিবরণের ঘরে আমাকে লিখতে হবে কি বিক্রি করেছে। এখানে খেয়াল করো, কি বিক্রি করেছে? চাল বিক্রি করেছে। কি বিক্রি করেছে? চাল বিক্রি করেছে। তাহলে আমার বিবরণের ঘরে লিখতে হবে চাল। এবার দর কত টাকা? এখানে লেখা আছে 45 টাকা দর। দরের ঘরে লিখতে হবে 45। দরের ঘরে লিখতে হবে 45। এবার কত কেজি? 2000 কেজি। পরিমাণের ঘরে লিখতে হবে 2000 কেজি। এবার টাকার ঘরে কিভাবে আসবে? 45 কে 2000 দ্বারা গুণ। 45 কে 2000 দ্বারা গুণ করলে হবে 90000। তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে গুণ করবে যাতে ভুল না হয়। 90000 বাদ যাবে কারবারি বারটা 5%। বাদ যাবে কি? যদি কারবারি বারটা থাকে তাহলে সেটা কি যাবে? অবশ্যই বাদ যাবে। তাহলে 5% কারবারি বারটা করলে আসবে আমার 4500। 4500। এবার আমি বিয়োগ করব। বিয়োগ করলে আসবে 85500। এবার হিসাব বন্ধ। টোটাল টাকা আসলো 85500। এখন দাগের নিচে লিখবো টাকা
85,500 টাকা মাত্র। ঠিক এই ফিগারটার নিচে মাত্রার নিচে আমরা এখানে লিখব বিক্রেতা স্বাক্ষর। বিক্রেতা স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর। বিক্রেতা স্বাক্ষরের সোজা এই পাশে লিখব বিক্রয় শর্ত। বিক্রয় শর্ত, যেহেতু আমার বিক্রয় শর্ত এই অঙ্কে নেই সেজন্য এটা খালি থাকবে। নিচে লিখব বিষয় দ্রষ্টব্য, ভুল ভ্রান্তি বা ভুল ত্রুটি সংশোধন যোগ্য। তাহলে আমার একটি চালান তৈরি হয়ে গেল। আবার শিক্ষার্থীরা, চালান কেন তৈরি করা হয়? ধারে ক্রয় বিক্রয়ের জন্য। চালান তৈরি করা হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য। লেনদেনের একটি প্রামাণ্য দলিল হলো চালান। এবার শিক্ষার্থীরা আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বারে বলা হয়েছে মে 1, 5, 20, 30 তারিখে লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণীবিন্যাস দেখা, অর্থাৎ 10 তারিখ ব্যতীত। এখন আমরা গ নাম্বার শিখব। গ নাম্বার লেনদেনের শ্রেণীবিন্যাস। লেনদেনের শ্রেণীবিন্যাস আমরা একটা সলভ করব। এখানে 4টা ভাগে আমরা এটাকে ভাগ করে নিই, সহজ হবে। ভাগ না করলেও হবে, কিন্তু ভাগ করলে একটু সহজ হবে। এখন আসবে সবার আগে এখানে তারিখ, পরে সংশ্লিষ্ট হিসাব, পরে হিসাবে না। এখানে আসবে আগে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবে শ্রেণী বা নাম। তাহলে লিখতে হবে আগে তারিখ, পরে সংশ্লিষ্ট হিসাব, পরে হিসাবে শ্রেণী বা নাম। এখন আমরা এই তারিখ বাদে যদি এটাকে আরো ভাগ করে নেই সহজ হবে। তারিখের পর বাদে সহজ হবে, ভাগ না করলেও অঙ্ক হবে। এবার তারিখের পরে আমরা তারিখগুলো বসাই দিই। প্রথম মে 1, পরে মে 5, পরে মে 20, পরে মে 30। আমরা তারিখগুলো বসিয়ে নিলাম। এবার 1 তারিখে আছে, দেখো খেয়াল করো, নগদ 5 লক্ষ টাকা ও 80,000 টাকা আসবে। এখানে কোন কোন হিসাব জড়িত আছে? ব্যবসা শুরু করেছে কে? জনাব সুলতান। তাহলে টাকাগুলো ব্যবসায় এখানে দিয়েছে কে? জনাব সুলতান। তাহলে আমরা জানি সহজ ভাষা, ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী সম্পদ বাড়লে প্রতিষ্ঠানে ডেবিট হবে এবং সম্পদ কমলে প্রতিষ্ঠানে ক্রেডিট হবে। এখানে জনাব সুলতান সাহেব যখন নগদ 5 লক্ষ টাকা ও 80,000 টাকার আয়নাপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ব্যবসায় সম্পদ বেড়েছে। এখানে সম্পদ কি? নগদ আছে সম্পদ, আয়নাপত্র আছে সম্পদ। এগুলা কোনটা কি আমরা পূর্ববর্তী ক্লাসে অবশ্যই শিখেছি। তাহলে এখানে বেড়েছে কি? ব্যবসায় নগদ এবং আয়নাপত্র। এই দুটা জিনিস ব্যবসায় দিয়েছে সুলতান। হিসাব বিজ্ঞানে ব্যবসায়িক সত্তা নীতিতে বলছে ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের নামে হিসাব রাখা যাবে না। এটা মালিকের নামে, মালিক যখন টাকা দিবে তখন মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। আমরা জানি মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, এখানে মালিকানা সত্ত্ব বাড়ে, সেজন্য মূলধন হিসাব আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এখন আমরা এই শখের উপরে লিখব ডেবিট গুলো, নিচে লিখব ক্রেডিট গুলো। আবার খেয়াল করো, শখের উপরে লিখব ডেবিট গুলো, নিচে লিখব ক্রেডিট গুলো। তাহলে এখানে বাড়ছে কি? নগদ। নগদকে নগদ বলা যাবে না, এটাকে বলতে হবে নগদান।
নগদকে বলতে হবে নগদান। তাহলে আমরা লিখি এখানে নগদান, নগদান হিসাব। আর কি নিছে? আয়বপত্র। আয়বপত্র হিসাব। এবার এগুলো দিয়েছে কে? মালিক। মালিকের নামে না লিখে লিখতে হবে মূলধন হিসাব। আবার যা নিয়ে ব্যবসা শুরু করবে সাধারণত সবই ডেবিট হয়, ঋণ আর পাওনাদার অর্থাৎ দায় বাড়ে। এখানে ব্যবসা শুরু করছে নগদ নিয়ে, সেজন্য নগদান হিসাব ডেবিট, আয়বপত্র নিয়ে আয়বপত্র হিসাব ডেবিট। শুরু করেছে কে? মালিক। মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ মালিক যখনই টাকা দেবে তখনই মূলধন হিসাব ক্রেডিট হবে। এখন নগদান এবং আয়বপত্র দুটাই সম্পদ হিসাব। আমরা এখানে লিখে দিব সম্পদ হিসাব, আর মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। সত্ত্ব হিসাব। তাহলে মূলধন হলো কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। এবার আমরা 5 নাম্বার, বাকিতে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা। এখানে আমার কি কি হিসাব জড়িত আছে? এখানে জড়িত আছে ক্রয় হিসাব, এবং বাকিতে যেহেতু পড়েছে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়নি, তাহলে এখানে আছে আমার পাওনাদার বা পদ হিসাব। আবার বাকিতে পণ্য ক্রয় করছে, আমরা জানি ক্রয় হলো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হইলে ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী মুনাফা জাতীয় ব্যয় হইলে ডেবিট হয়। আবার ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী মুনাফা জাতীয় ব্যয় বা ব্যয় হিসাব হলে ডেবিট হবে। তো এখানে ক্রয় করার পরে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। এবং তার নিকট থেকে ক্রয় করেছে অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট উক্ত প্রতিষ্ঠান দায়ী। তাহলে ওই প্রতিষ্ঠান জনাব সুলতান সাহেবের কাছে ৮০,০০০ টাকা পায়, সেজন্য পাওনাদার বা পদেয় হিসাব। আমরা জানি পাওনাদার বা পদেয় দায় হিসাব। দায় বাড়লে ক্রেডিট হয়, দায় বাড়লে হয় ক্রেডিট। তাহলে এখানে ব্যয় বাড়ছে হবে ডেবিট। ক্রয় হিসাব, ক্রয় হিসাব, দায় বাড়ছে পাওনাদার বা পদেয় হিসাব। পাওনাদার হিসাব, ক্রয় হলো ব্যয় হিসাব, পাওনাদার হলো দায় হিসাব। এবার 20 নম্বর, ঋণ গ্রহণ 50,০০০ টাকা। ঋণ গ্রহণ, ঋণ যখন গ্রহণ করেছে তখন ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বেড়েছে, অর্থাৎ নগদ সম্পদ বেড়েছে। আবার ঋণ যখন গ্রহণ করেছে তখন ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বেড়েছে, অর্থাৎ নগদ সম্পদ বেড়েছে, এবং সাথে সাথে দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার এখানে হিসাব আছে কি? নগদ এবং ঋণ। আবার এখানে হিসাব আছে কি? নগদ এবং ঋণ। প্রতিষ্ঠানে যেহেতু নগদ টাকা বেড়েছে, নগদ সম্পদ হিসাব, সম্পদ বাড়লে ডেবিট হয়। আবার নগদ সম্পদ হিসাব ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী বা হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী সম্পদ বাড়লে হবে ডেবিট। এখানে সম্পদ বেড়েছে সেজন্য নগদান হবে ডেবিট, এবং সাথে সাথে ঋণও বেড়েছে, কারণ আমি ওই প্রতিষ্ঠানের নিকট বা জনাব সুলতান সাহেব ওই প্রতিষ্ঠানের নিকট 50,০০০ টাকা ঋণ। ঋণ নিলে দায় বাড়ে, আমরা জানি ঋণ দায় হিসাব, দায় বাড়লে ক্রেডিট হবে। তাহলে এখানে আমার হিসাব আছে নগদান এবং ঋণ। নগদান হিসাব, নগদান হিসাব, ঋণ হিসাব। নগদান আমরা জানি সম্পদ হিসাব, নগদান আমরা জানি সম্পদ হিসাব, ঋণ দায় হিসাব। নগদান সম্পদ হিসাব, ঋণ দায় হিসাব। এবার আমরা সর্বশেষ অর্থাৎ মে 30 বিনিয়োগের সুদ প্রাপ্তি নিয়ে আলোচনা করব। এখানে আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, অর্থাৎ বিনিয়োগের সুদ পেয়েছে নগদ টাকা প্রতিষ্ঠানে বেড়েছে। আবার বিনিয়োগের সুদ পেয়েছে প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়েছে। নগদান যেহেতু সম্পদ, ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী সম্পদ বাড়লে হয় ডেবিট। আবার নগদান যেহেতু সম্পদ, ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী সম্পদ বাড়লে হয় ডেবিট। তাহলে প্রতিষ্ঠানে 2000 টাকা বেড়েছে। কেন বেড়েছে?
বিনিয়োগের সুদ পাওয়ার ফলে। আবার কেন বেড়েছে? বিনিয়োগের সুদ পাওয়ার ফলে। তাহলে বিনিয়োগের সুদ আয় হিসাব, বিনিয়োগের সুদ আয় হিসাব। ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী আয় বাড়লে হয় ক্রেডিট, আবার ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী আয় বাড়লে হয় ক্রেডিট। তাহলে এখানে নগদ টাকা আছে আর আছে বিনিয়োগের সুদ, আবার এখানে আছে নগদ এবং বিনিয়োগের সুদ। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব, নগদান হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। নগদান আমরা জানি সম্পদ হিসাব, আর বিনিয়োগের সুদ আয় হিসাব। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব, তোমরা খাতায় লিখে নিয়ে নিজেকে যাচাই করো। তোমার পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ে 58 নং পৃষ্ঠা 2 ও 3 নং সমস্যা। আবার খেয়াল করো বাড়ির কাজ। তোমার পাঠ্য বই অর্থাৎ হিসাব বিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায়ে 58 নং পৃষ্ঠা 2 ও 3 নং সমস্যা। এই দুইটা তোমরা সমাধান করতে চেষ্টা করবে। সকলে ভালো থাকবে, সত্য বলবে, অন্যের সম্পদ কখনো জোর করে লুণ্ঠন করবে। আল্লাহ হাফেজ।